সিলেবাসে সবে যেগুলো করতে হবে, কোন পরীক্ষাতে থাকবে কি করে জানবে? দেখো এখন আমরা যেটা পড়বো, মিডিয়াল হিস্ট্রির প্রথম একটা ক্লাসে আমরা, যেখানে স্লেভ ডাইনাস্টি থেকে প্রত্যেকটা যে আমাদের মিডিয়াল হিস্ট্রির দিল্লি সুলতানেট পিরিয়ডের প্রত্যেকটি রাজবংশ আছে, দিল্লি সুলতানেট পিরিয়ড, এই ক্রোনোলজিক্যালি অনেক সময় পরীক্ষাতে আসে যে ক্রোনোলজিক্যালি সাজাও। প্রথমে কি আছে? দাস বংশ, খলজি বংশ, তুগলক, সৈয়দ আর লোদি। আচ্ছা, এটা তো বুঝলাম। এরপর টাইম গুলো আবার বলে দিচ্ছি, দেখো 1206 থেকে 1290, তারপর 20, তারপর কই আর বলছো না যে 1320 থেকে 1414, তারপর 1414 থেকে 1451। আচ্ছা, 50ও অনেক জায়গায় থাকতে পারে। আর 1450 থেকে 51 থেকে 1526। দেখো এগুলো এমনিতেই মনে থাকবে, বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের টাইম টেবিল। আমরা এই দুটো পড়েছি, দাস বংশ খলজি বংশ পড়েছি। যেখানে সব থেকে ইম্পর্টেন্ট ধরো দাস বংশের একজন ইলতুৎমিশ, তার সাথে তোমার পড়েছি যেখানে হচ্ছে গিয়াসউদ্দিন বলবনকে পড়েছি ভালোভাবে। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবনের পর খলজি ডাইনাস্টি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির একজন কোর্ট পোয়েট ছিল, সভাকবি, কি নাম বলতো? আজকের কোশ্চেনে দেওয়া ছিল আমির খসরু। আমির খসরুকে প্যারট অফ ইন্ডিয়া, ভারতের তোতা পাখি বলা হয়। পরপর বলা হয় যে 7 জন রাজার রাজসভাতে তিনি ছিলেন। আমির খসরু যে তবলা আমাদের বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রের আবিষ্কর্তা ধরা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা এই যে যেটা পড়বো খলজি ডাইনাস্টির শেষের দিক থেকে পুরো, এরপর যেটা সৈয়দ আর লোদি সেরকম ভাবে কিছু নেই, ছোট ছোট পয়েন্ট আছে, কয়েকটা ইনফরমেশন পরপর দেবো, সেভাবে পরপর লিখে যাবে। খাতায় একটা কপি বানাও, অন্য কোনো বই পড়ারও দরকার হবে না, তুমি আমার ক্লাসগুলো করে যদি শুধু এমসিকিউ করো আর দরকার হবে না কিছু। এই জায়গা থেকে আমি তোমাকে অ্যাসিওর করতে পারি, যে জায়গাগুলো মিডিয়াল হিস্ট্রিটা অ্যাটলিস্ট পুরোপুরি তোমাকে আমি অ্যাসিওর করতে পারি শুধু আমার ক্লাসগুলো যদি করো, এবং তার সাথে তুমি যদি এমসিকিউ করো, আর কিছুই লাগবে না, নতুন কোনো বই পড়ারও দরকার নেই। বুঝে গেছে? সেইভাবে আমি মিডিয়াল হিস্ট্রিটা তোমাকে রেডি করে দেবো। তো দেখো, লাস্ট ওই আলাউদ্দিন খেলজির পর থেকে আমরা পড়বো। আলাউদ্দিন খেলজির পর 1316, আলাউদ্দিন খেলজি 1316 থেকে একজন রুলার ছিল, 1316 থেকে 1320 এই সময়। লাস্ট যে মোমেন্ট আলাউদ্দিন খলজির পর, আলাউদ্দিন খলজির পর অ্যাকচুয়ালি আলাউদ্দিন খলজি কিভাবে মারা গেছিল আগে বলো। 1316 সালে মারা গেছিল আলাউদ্দিন খলজি। ঠিক আছে, আলাউদ্দিন খলজি নেফিউ অফ জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজিকে আলাউদ্দিন খলজি মেরেছিল, এবং আলাউদ্দিন খলজিকে বিষ খাইয়ে মেরেছিল, পয়জনিং এ। ঠিক আছে, আলাউদ্দিন খলজি তারাই একজন কমান্ডার, যার নাম তোমরা জানো যে মালিক কাফুর। মালিক কাফুরে আলাউদ্দিন খলজিকে মেরেছিল। আচ্ছা, মালিক কাফুরকে কত টাকা দিয়ে কিনে এনেছিল? 1000 দিনারি। ঠিক আছে, 1000 টাকা, আমি মানে ওইভাবে বলো না 1000 টাকা, কারণ হচ্ছে 1000 দিনারি। ঠিক আছে, DINA, আর হয়তো স্বর্ণ মুদ্রা বা কোনো মুদ্রা হতে পারে, 1000টা মুদ্রা দিয়ে এনেছিল। ঠিক আছে, তখন 1000 টাকা এখনকার মতো তখনকার দিনে 1000 টাকায় কিনে নিয়েছিল বললে ভুল হয়ে যাবে। তো মুবারক শাহ খিলজি 1316 সালে একজন রাজা হলো, যার নাম হচ্ছে মুবারক শাহ। মুবারক শাহ, এই মুবারক শাহ খিলজি ছিলেন লাস্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি। আচ্ছা, তাহলে কি আলাউদ্দিন খলজি কিভাবে মারা গেল 1316 সালে? পয়জনিং, বাই পয়জনিং। তোমার মালিক কাফুর তাকে পিস দিয়ে, কমান্ডার দিয়ে মেরে ফেলেছিল। এবং হি ওয়াজ দ্য লাস্ট রুলার, তাকে বলছি মুবারক শাহ খিলজি। এই মুবারক শাহ খিলজির পর, এবং এবং লিখে রাখবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হি অলসো প্রোক্লেম, সে নিজেকে দাবি করেছিল আই এম দ্য খলিফা। ঠিক আছে, সুলতানি যেমন আমরা, যে ইরানের যারা সুলতান তারা নিজেকে কি ভাবতো? খলিফা। ইসলামের যে অনুচর, যারা ইসলাম ধর্মের প্রবর্তক হিসাবে পরিচিত, তাদের নিজেদেরকে কি খলিফা বা রাজা হিসাবে নিজেদেরকে পরিচালিত করত। তো এই খলিফা বলে প্রথম দাবি করেছিল, প্রথম কে দাবি করলো? এই মুবারক শাহ খিলজি। তাহলে হি ওয়াজ দ্য ফার্স্ট টু প্রোক্লেম, তিনি ছিলেন প্রথম যে নিজেকে দাবি করেছিলেন যে খলিফা বলে, আই এম দ্য খলিফা। এরপরে খিলজি ডাইনাস্টি শেষ হয়েছিল। তারপর মুবারক শাহ খিলজির পর একজন যাকে হত্যা করলো,
ঠিক আছে, যার নাম ছিল খুসরু খাঁ। ঠিক আছে, খুসরু খাঁ দ্য লাস্ট কিং লিখে রাখবে, এটা মোবারক শাহ খিলজি লাস্ট ইম্পর্টেন্ট কিং লিখবে, লাস্ট রুলার। কিন্তু তারপরে আরেকজন ছিল 1320-তে, এর নামটা বলা হয়নি, 1320-তে আরেকজনের নাম লিখবে খুসরু খাঁ। এই খুসরু খাঁ হচ্ছে লাস্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি। লাস্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি। এবং একে খুসরু খাঁকে কে মারছে? যার নাম হচ্ছে গাজী মালিক। ঠিক আছে, করে দিচ্ছি, দেখো জয়েন করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, করে দিচ্ছি। দেখো খুসরু খাঁ কি বললাম, কে মারলো? গাজী মালিক। গাজী মালিক কে ছিল বলতো? এর একটা টাইটেল ছিল গিয়াসউদ্দিন তুগলক, টাইটেল নিয়ে সিংহাসনে বসছে, কি নাম বললাম? গিয়াসউদ্দিন তুগলক। এই গিয়াসউদ্দিন তুগলক টাইটেল নিয়ে এই খুসরু খাঁ, এই খুসরু খাঁকে পরাজিত করলো কে? গাজী মালিক। হ্যাঁ, গাজী মালিক। এই গাজী মালিকে হচ্ছে তোমার গিয়াসউদ্দিন তুগলক। তাহলে গিয়াসউদ্দিন তুগলকের অরিজিনাল নেম কি? গাজী মালিক। তাহলে আবার বলছি, দেখো, আলাউদ্দিন খলজি পয়জনিং দিয়ে মারা গেল, মালিক কাফুর মেরে ফেললো। তারপর রাজা হলো মুবারক শাহ। মুবারক শাহ নিজে প্রথমে নিজেকে খলিফা বলতো, আই এম দ্য ফার্স্ট খলিফা। এবং তারপর খুসরু খাঁ কিছুদিনের জন্য রাজা হয়েছিল 1320-তে, এবং তাকে লাস্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি বলা হচ্ছে। এবং তারপর কি হচ্ছে, এই খুসরু খাঁকে মেরে ফেলছে গাজী মালিক, যে গিয়াসউদ্দিন তুগলক টাইটেল নিয়ে এই তুগলক বংশ, তুগলক যে ডাইনাস্টি আছে, সেই তুগলক ডাইনাস্টি প্রতিষ্ঠা করছে। 1320 সালে নতুন একটা রাজবংশ তৈরি হলো, যেটাকে বলা হচ্ছে তুগলক ডাইনাস্টি। এই তুগলক ডাইনাস্টি গাজী মালিক প্রতিষ্ঠা করছে। প্রথম একটা জিনিস লিখবে যে গাজী মালিক একটা জিনিস বানিয়েছিল তুগলক ডাইনাস্টি প্রতিষ্ঠা করার পর, একটা ফোর্ট বানিয়েছিল। ঠিক আছে, তুগলক বংশ আমরা পড়বো এখন, তুগলক ডাইনাস্টি। একটা ফোর্ট বানিয়েছিল, যে ফোর্টটার নাম হচ্ছে তুগলকাবাদ। তুগলকাবাদ ফোর্ট। এই ফোর্টটা কে বানিয়েছিল? তুগলকাবাদ ফোর্ট বানিয়েছিল গিয়াসউদ্দিন তুগলক। দিল্লিতে বানিয়েছিল। কোথায় বানিয়েছিল? দিল্লিতে বানিয়েছিল। দিল্লিতে নতুন একটা ফোর্ট বানিয়েছিল, যার নাম হচ্ছে, কি নাম বললাম? তুগলকাবাদ ফোর্ট। এবং এটা কোন দিকে বানিয়েছিল? ইস্ট অফ কুতুব মিনার কমপ্লেক্স। ইস্ট অফ কুতুব যে মিনার আছে, কুতুব মিনার। আচ্ছা, কুতুব মিনার, কুতুব নামটা কোথা থেকে এসছে? একজন সুফি সেন্ট ছিল। ঠিক আছে, হ্যাঁ, সুফি সেন্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নাম থেকে এসেছে। আচ্ছা, কুতুব মিনারের ইস্টের দিকে কি আছে? তুগলকাবাদ ফোর্ট। এই তুগলকাবাদ ফোর্টটা তোমার কে বানিয়েছিল? গিয়াসউদ্দিন তুগলক। অরিজিনাল নাম কি? গাজী মালিক। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। গাজী মালিক কার নাম ছিল অরিজিনাল নাম? যে ইরিগেশনের উপর কাজ করতে শুরু করেছিল, তাহলে পয়েন্ট লিখে রাখতে হবে যে ফার্স্ট রুলার, যে প্রথম ও ইন্ট্রোডিউস, বা ফার্স্ট রুলার, প্রথম শাসক, যে এগ্রিকালচার নিয়ে কাজ করতে শুরু করেছিল, কৃষি কাজ নিয়ে, ফার্স্ট রুলার টু ওয়ার্ক অন এগ্রিকালচার। আমি নিজের মতো ল্যাঙ্গুয়েজ লিখছি, এগ্রিকালচার বা ইরিগেশন। ইরিগেশনে লিখো, ইরিগেশন বা সেচ ব্যাপার নিয়ে তিনি কাজ করতে শুরু করেছিলেন, ইরিগেশন। এরপর ইরিগেশন বা ক্যানেল ব্যবস্থার জনক আরেকজনের নাম পাবো, যার নাম হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যাকে ভারতের ক্যানেল ব্যবস্থার জনক বলা হয়। তাহলে ইরিগেশন প্রথম যে সুলতান, যার সময় থেকে শুরু হয়, সেটা হচ্ছে কি? গিয়াসউদ্দিন তুগলক বা গাজী মালিক। তিনি একটা, তার একজন ছেলে ছিল, যার নাম ছিল তোমার জুনা খা। ঠিক আছে, হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক। ঘটনাটা কি হলো? জুনা খা হচ্ছে তার পরবর্তী সাকসেসর। হঠাৎ করে গিয়াসউদ্দিন তুগলক একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। তাহলে তার যে সাকসেসর জুনা খা এরপর রাজা হচ্ছে। সাকসেসর মানে উত্তরসূরি, পরবর্তী যে রাজা হলো, আন্ডার দ্য টাইটেল মোহাম্মদ বিন তুগলক। তাহলে এ মারা গেল কত সালে? মারা গেল, এই কতদিন ছিল? 1320 থেকে 1325, ইয়ারটা লিখে রাখবে। 1320 থেকে 1325 ছিলেন এই গাজী মালিক, গিয়াসউদ্দিন তুগলক। তারপর 1325-এ সিংহাসনে বসছে তার যে সাকসেসর
মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলক অরিজিনাল নেম কি? জুনা খাঁ। জুনা খাঁ বাংলাতে লিখতে পারো এরকম, জুনা খাঁ। জুনা খাঁ হচ্ছে অরিজিনাল নেম অফ মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আস্তে আস্তে ঘটনাগুলো বলছি। মোহাম্মদ বিন তুগলককে একমাত্র রাজা যাকে ধরা হয় যে তার জন্য নাকি দিল্লি সুলতানেট তা ধ্বংসের দিকে এগিয়ে গেছিল। হ্যাঁ, সব থেকে মানে শিক্ষিত বলতে পারো, লার্ন পার্সন, লার্ন পিপল, সব দিক থেকে শিক্ষিত। এবং তিনি মানে কি হয়েছিল ঘটনাটা শোনো, যেটা হচ্ছে তিনি যে প্ল্যান গুলো করেছিলেন সেই প্ল্যান গুলো একটাও এক্সিকিউট হয়নি, ঠিকঠাক হয়নি। যেটা ডিসিশন নিচ্ছে তার উল্টোটা হচ্ছে। সে আমাদের মতো, আমরা যেটা ভাবি তার উল্টোটা হয়। ঠিক আছে। তো মোহাম্মদ বিন তুগলকের সমস্ত প্ল্যান সাকসেসফুল কিন্তু হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বিভিন্ন রকম, ধরো ইন্ডিয়ান মুসলমানদের সাথে তুর্কিশ যে মুসলমান, এই যে 40 চক্র, 40 চক্রটা কে তুলে দিল? গিয়াসুদ্দিন বলবন। কে চালু করেছিল? শুনে শুনে মনে রাখো। হ্যাঁ, ইকতা প্রথা। আচ্ছা, সিজদা এবং পাইবস কে চালু করেছিল সিস্টেমটা? বলবন। দাগ ও হুলিয়া প্রথা। যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে না, 10টা এরকম কোয়েশ্চেন বলা হবে, তখন থেকে তোমার মাথা ঘুরছে। ঠিক আছে। এই এই মিডিয়াল হিস্ট্রিটা ক্লাসের সাথে সাথে পড়ে যাও, সুন্দরভাবে হয়ে যাবে। তাছাড়া তুমি নিজে যদি পড়তে যাও অনেক দিন সময় লেগে যাবে। ক্লাসে যেটুকু হচ্ছে সেটুকু আজকে পড়ো। ঠিক আছে। আমি খুব সহজ করে ইনফরমেশন গুলো বলছি। দেখো, জুনা খা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের অরিজিনাল নেম। তাহলে যেগুলো প্ল্যান করছিল একটা হচ্ছিল না। তার সব থেকে বড় অসফলতা হচ্ছে তোমার ক্যাপিটাল ট্রান্সফার। দিল্লি থেকে দেবগিরি ক্যাপিটাল ট্রান্সফার করলো প্রথমে, আবার দেবগিরি থেকে দিল্লি। আর এই যে ক্যাপিটাল ট্রান্সফার করলো, দেবগিরিকে একটা নাম দিয়েছিল, যেটা হচ্ছে দৌলতাবাদ। এটাও কোয়েশ্চেন আসে যে দৌলতাবাদ নামকরণটা কে করেছে? হ্যাঁ, পথে অনেকগুলো মারা গেছিল। কারণ হচ্ছে ধরো সঠিক জায়গাতে তোমার ধরো কোনো জায়গায় খাবার নেই, হোটেল নেই, তোমার রাজা বলছে কি এখানে হোটেল নেই, একটা হোটেল বানিয়ে দাও। ঠিক আছে। ওরকম হোটেল বানায় প্রচুর টাকা বিনিয়োগ করেছে, বিভিন্ন খরচ করেছে অনেক, কিন্তু একটা কোনো কাজের হয়। যখন দেবগিরি গেল কিছুদিন থেকে বলছে না এখানে হবে না ঠিকঠাক, চলো আবার দিল্লি চলে যায়। ঠিক আছে। মানে ক্যাপিটাল ট্রান্সফার। এতে করে কি, ভারতীয় যারা মুসলমান ছিল খুব অসন্তুষ্ট হয়েছিল তুর্কিশ মুসলমানদের সাথে। কারণ তুর্কিশ মুসলমানদেরকে সবসময় প্রায়োরিটি দিত এই দিল্লি সুলতানেটের যারা রাজা ছিল সব দিনেই। যারা তুর্কিশ মুসলমান তাদেরকে সব থেকে বেশি মানে কি প্রায়োরিটি দেওয়া হতো, জনপ্রিয়তা। এবং ভারতীয় মুসলমানরা তখন বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু করলো। এবং এই বিদ্রোহটা রাজার একার পক্ষে প্রতিটা জায়গায় গিয়ে দমন করা সম্ভব হয়নি। রাজা নিজে প্রতিটা জায়গায় যাচ্ছিল, যখন তিনি সাপোর্ট পাচ্ছেন না ভারতীয় মুসলমানদের, ভারতীয় মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। এবং যখন যে যে রাজা এরকম ভাবে প্রত্যেকটা বিদ্রোহে সামিল হচ্ছেন, এবং এইভাবে কিন্তু রাজা পাগল হয়ে যাচ্ছেন, ম্যাড। ওই জন্য পাগলা রাজা বলা হয়। ঠিক আছে। কারণ শেষ সময় তিনি এই জিনিসগুলো আর মেনটেন করতে পারেননি। মোহাম্মদ বিন তুগলকের সময় মনে রাখবে ইবন বতুতা ভারতে এসেছিল। ইবন বতুতা মরক্কো ইনভেডার, মরক্কো থেকে এসেছিল, মরক্কো ইনভেডার ইবন বতুতা ভারতে এসেছিল। তিনি একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট বানিয়েছিল যার নাম হচ্ছে কি দিওয়ান ই কাহি, দিয়ান ই কোহি, দিওয়ান ই কোহি। এই দিয়ান কোহি নামে একটি কৃষি সংস্থা বা কৃষি কি দপ্তর, এই কৃষি দপ্তর একটা বানিয়েছিলেন, যেটার নাম কি বললাম, দিওয়ান ই কোহি। ইবন বতুতার নামটা লিখে রাখবে। ইবন বতুতা একজন মরক্কন ট্রাভেলার, যা বইটির নাম কি বললাম, কোথাকার ট্রাভেলার, মরক্কো, মরক্কো ইনভেডার ইবন বতুতা, যার সময় ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। এবং দিওয়ানি কোহি নামে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। ইবন বতুতার বইটির নাম হচ্ছে কিতাব উল রেহলা, রেহেলা বলে বইটির নাম, রেহেলা, কিতাব উল রেহেলা বা শুধু রেহেলা অনেক জায়গাতে লেখা থাকে, বা কিতাব উল রেহেলা। এবং এটাকে এটাকে বলা হয় আরেকটা বাংলাতে লিখে রাখবে, নাম হচ্ছে সফরনামা। কি বললাম? সফরনামা। সফরনামাও বলা হয়। এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে? আরাবিক ল্যাঙ্গুয়েজ। আরাবিক ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, আরাবিক ল্যাঙ্গুয়েজ, সফরনামা।
হ্যাঁ বলছি দেখো, এই সময় যখন এই ধরনের ঘটনা ঘটছে উত্তর ভারতে, দিল্লি থেকে দেবগিরি, দেবগিরি থেকে দিল্লি, রাজার এরকম ব্যর্থতা প্রতিটা সাজে, সেই সময় দক্ষিণ ভারতে দুটো কিংডম তৈরি হচ্ছে, যেটা হচ্ছে বিজয়নগর আর বাহমনি। বিজয়নগর আর বাহমনি 1347 এই সময়টাতে ফাউন্ডেশন হচ্ছে বাহমনি, আর বিজয়নগর হচ্ছে তোমার 1336। হ্যাঁ, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর ও বুক্কা। বিজয়নগর এবং বাহমনি দুটো কিংডম তৈরি হচ্ছে দক্ষিণ ভারতে, মনে রাখবে, বিজয়নগর আর বাহমনি, বাহমনি সাম্রাজ্য 1336 আর একটা 1347। কিসের জন্য? এই রাজার ডিক্লাইনের জন্য, ব্যর্থতা বিভিন্ন কাজে দক্ষিণ ভারতে আমরা বিশেষ করে দেখতে পেলাম এই বিজয়নগর বাহমনি দুটো কিংডম। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কি বললাম? হরিহর ও বুক্কা। হরিহর, দুই ভাই হরিহর ও বুক্কা। হরিহর ও বুক্কা রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বিখ্যাত রাজা। বিজয়নগর সাম্রাজ্যের সব থেকে বিখ্যাত রাজা হচ্ছে, হ্যাঁ, তুলুভা ডাইনাস্টি। এগুলো বলবো, আলাদা ভাবে পড়াবো বিজয়নগর বাহমানি। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি আলাদা পড়াবো। সাউথ ইন্ডিয়ান যে এপিক আছে, সাউথ ইন্ডিয়ান তোমার মণি মেঘালয়, ঠিক আছে, শিলাপাদিকারাম, হ্যাঁ, তামিল তেলেগু লিটারেচার, এগুলো নিয়ে ভালোভাবে পড়াবো। তেলেগু লিটারেচার, সঙ্গম লিটারেচার, তারপর তোমার বিজয়নগর বাহমনি, রাষ্ট্রকূট, যে আগে ছিল রাষ্ট্রকূট বংশ, তারপর বিজয়নগর বাহমনি, সাউথ ইন্ডিয়ার কয়েকটা ডাইনাস্টি, সঙ্গম ডাইনাস্টি, এগুলো নিয়ে একটা ক্লাস করবো ভালো করে। তো দেখো, বিজয়নগর, হরিহর বুক্কা, বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত রাজা ছিল তোমার কি নাম বললাম? কৃষ্ণদেব রায়। বাহমনির যেমন বিখ্যাত দুজন রাজা ছিল, অতটা ইম্পর্টেন্ট নামগুলো নয়, ঠিক আছে, তো অতটা লাগবে না, মনে রাখো যে এই দুটো সাম্রাজ্যের তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা, তিনি কারেন্সি, টোকেন কারেন্সি চালু করেছিলেন 1330 সালে, ব্রোঞ্জ এবং কপারের। হি ইন্ট্রোডিউস টোকেন কারেন্সি। এখন মোহাম্মদ বিন তুগলকের নাম বলছি। হি ইন্ট্রোডিউস টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক। টোকেন কারেন্সি বা টোকেন কারেন্সি চালু করেছিল, ঠিক আছে, কপার এবং তোমার ইয়ের, ওই কি নাম, ব্রোঞ্জের তৈরি। দিওয়ানি কোহি নামে ডিপার্টমেন্ট। আর ক্যাপিটালটা ট্রান্সফার যেটা করেছিল ওই দিল্লি থেকে দেবগিরি, এটা ইয়ারটা লিখে রাখবে। দিল্লি থেকে দেবগিরি হচ্ছে 1327। দিল্লি থেকে দেবগিরি হচ্ছে 1327। এখান থেকে আর কিছু দরকার নেই, এটা ঠিক আছে। এরপরে যে রাজা, তার নাম মনে রাখবে, এই মোহাম্মদ শের কাজিন ছিল একজন, যার নাম হচ্ছে ফিরোজ শাহ তুগলক। 1347 এরকম সময়, তাই তো? 1351 হবে, 1351। 1351 ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সেচ ব্যবস্থার জনক বলা হয়। মোহাম্মদ এর কাজিন ছিল, লিখে রাখতে পারো। হি ওয়াজ দ্য কাজিন অফ মোহাম্মদ, মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, এটা তো বটে। এবং তিনি ইকতাদারি যে সিস্টেমটা, ইকতাদারি, ইকতা সিস্টেমটাকে, ইকতা সিস্টেমটাকে কি করেছিল? হ্যারিডিটারি করেছিল। হ্যারিডিটারি, ইকতা সিস্টেমটাকে হ্যারিডিটারি করেছিল, ঠিক আছে, বংশ পরম্পরায় এই সিস্টেমটা, সরি, ইকতা সিস্টেমটাকে নয়, ইকতা দাড়িটাকে, হ্যাঁ, ইকতা দাড়িটাকে, মানে যে যারা ইকতাদার তার ছেলে ইকতাদার হবে, তার ছেলে ইকতাদারিটাকে হ্যারিডিটারি বানিয়েছিল। দেখো, তিনি অনেকগুলো, চারটা মেনলি বড় ক্যানেল বানিয়েছিল, ঠিক আছে, চারটা বিগেস্ট নেটওয়ার্ক ক্যানেল, চারটা প্যানেল বানিয়েছিল মোটামুটি। আর এখান থেকে যেটা মনে রাখতে হবে, তিনি যে ট্যাক্স গুলোকে ফলো করতেন, চারটা ট্যাক্স, ট্যাক্স গুলোর নাম হচ্ছে খরাজ, 4 ট্যাক্সেস, লিখে রাখবে। হি রেগুলেটেড 4 ট্যাক্স। চারটা ট্যাক্স কে, ট্যাক্স কালেকশন, জমি থেকে ট্যাক্স কালেকশন, কৃষকদের কাছ থেকে, হিন্দু মুসলমানদের কাছ থেকে। যেমন ধরো জিজিয়া, এই জাজিয়া বা জিজিয়া ট্যাক্সটা কারা, কাদের জন্য?
এটা হিন্দুদের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে খামস, খামস, আরেকটা হচ্ছে জাকাত, হ্যাঁ, খামস আর জাকাত, ঠিক আছে। এটা মুসলিমদের জন্য অনলি হচ্ছে জাকাত, এটা মুসলিম অনলি করেছিল, কিন্তু ইনিও রেগুলেট করেছিল জিনিসগুলোকে, ইনিও মানে ট্যাক্স গুলো কালেক্ট করে, ঠিক আছে। নতুন টাউন তৈরি করলো ফিরোজাবাদ, ফিরোজাবাদটা হচ্ছে এখন ফিরোজ শাহ কোটলা। ফিরোজ শাহ কোটলার নতুন নাম কি বর্তমানে? স্টেডিয়ামটার নাম কি? অরুণ জেটলি স্টেডিয়াম। অরুণ জেটলি কে ছিল জানো? অরুণ জেটলি কে ছিল? হ্যাঁ, ফাইন্যান্স মিনিস্টার আমাদের প্রথম যখন যে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট আছে 2000 কত সালে, 10, তারপরে ফাইন্যান্স মিনিস্টার ছিল 5 বছর। অরুণ জেটলি সিনিয়র মেম্বার মানে লিডার অফ ভারতীয় জনতা পার্টি, অরুণ জেটলির নামে করে দিয়েছে স্টেডিয়ামটা। আচ্ছা, ভারতের ক্রিকেট স্টেডিয়াম সবচেয়ে বড় কোনটা? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় আছে? আহমেদাবাদে, তাই তো। তাহলে এই স্টেডিয়ামটার নাম কি নাম? ফিরোজ শাহ কোটলা। এখন বর্তমানে নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। এটা কে বানিয়েছিল? এই ফিরোজ শাহ তুগলক বানিয়েছিল, নামটাই চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, অরুণ জেটলির নামে করে দিয়েছে। এইগুলো ঠিক নয়, লোকটা করে গেছে, ঠিক আছে। হ্যাঁ, দেখো এরপর হচ্ছে এই সময় এই ক্যাপিটালটা ফিরোজাবাদ, ক্যাপিটাল ফিরোজাবাদ বানিয়েছিল ফিরোজ শাহ কোটলা, যেটা হচ্ছে বললাম। এরপর হচ্ছে ফিরোজ শাহ তুগলকের নামে একটা বই লিখেছিল, কে লিখেছিল? ফিরোজ শাহ নিজে কি লিখেছিল? ফুতুহাত ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী। আর এই সময় লিখে রাখো, ওই নামটা লিখে রাখো, ফুতুহাত ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী wrote a book written by ফিরোজ শাহ তুগলক, এই বইটা, ঠিক আছে। এরপর জিয়াউদ্দিন বারানি বলে একজন তার পোয়েট ছিল, কি নাম? জিয়াউদ্দিন বারানি, বারানি বা বরনি যা বলবে বলবে। তিনি দুটো বই লিখেছিলেন, এই বইটার নামগুলো শুনে আরো ভালো লাগবে। তারিখি ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী, বাংলাতে লেখো ফুতুহাত ই ফিরোজ শাহী। আর জিয়াউদ্দিন বারানির বইটি লেখা হয়েছে তারিখি ফিরোজ শাহী। আর তারিখি ফিরোজ শাহী, আর একটা হচ্ছে ফুতুয়াই জাহানদারি, ফুতুয়া, ফুতুয়াই জাহানদারি, এই দুটো বই। এটাকে লিখেছে জিয়াউদ্দিন বারানি, ফুতুয়াই ফিরোজ শাহী আর একটা ফুতুয়াই জাহানদারি। এটা ডাব্লিউ এ হতে পারে বানানটা, ফুতুয়াই জাহানদারি, বাংলাতে লিখতে পারো ফুতুহা, যা খুশি লেখো, বানানটা কোনো ম্যাটার নয়, নামটা মনে রাখতে হবে, স্পেলিং ডাজ নট ম্যাটার। এরপর হচ্ছে দুটো কয়েন চালু করেছিল, একটা হচ্ছে আধা আর একটা জিতল, সরি জিতল না, এটা বলে ইয়ে তোমার বিগ, বিগ BIK, আধা আর বিগ, ADH, আধা আর একটা বিগ BIK, আধা এবং বিগ, আধার বিগ। আধাটা হচ্ছে তোমার জিতলের 50% ছিল, আর বিগটা হচ্ছে জিতলের 25%। এবং আরেকটা করেছিল সাসগানি, আধা বিগ, আরেকটা হচ্ছে সাসগানি, SHAS, সাসগানি, GANI, সাসগানি। এটা হচ্ছে একটা সিলভার কয়েন, সাসগানি। তাহলে আধা একটা কয়েন, বিগ আর একটা সাসগানি, এটা হচ্ছে একটা সিলভার কয়েন, সাসগানি হচ্ছে একটা সিলভার কয়েন। তাহলে তিনটে কয়েন চালু করলো, একটা হচ্ছে আধা, বিগ আর একটা সাসগানি।
তিনটাই সিলভার। ওটা জিতলের জিতলটা কিসের ছিল? কপার ছিল নাকি? হ্যাঁ, তাহলে ওইটা মিক্সড আছে এই দুটোতে, আর এটা শুধুমাত্র সিলভার। হ্যাঁ, আধাতে 50% জিতল আছে আর বি কে 25% জিতল আছে। ঠিক আছে, বিভিন্ন ওর এই ফিরোজ শাহ তুগলকের সৈনিক সদস্য মানে ইয়ে ছিল তোমার 1,80,000 স্লেভ ছিল। বিরাট প্রজা হইতেছি রাজা ছিল ফিরোজ শাহ তুগলকের। সেচ ব্যবস্থা, ইরিগেশন, ক্যানেল বানিয়েছিল। এবং ফিরোজ শাহ তুগলকের সময় সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা, কুতুব মিনারের উপর বাজ পড়েছিল। কুতুব মিনারের পর বাজ পড়েছিল, লাইটেনিং হয়েছিল, এবং একটা উপরের ফ্লোরটা নষ্ট হয়ে গেছিল, এবং ফিরোজ শাহ তুগলক সেটা রিপেয়ার করেছিল এবং আরেকটা বাড়িয়েছিল উপর দিকে, আরেক তলা বাড়িয়েছিল। এরপর 3 তলা 4 তলা তোমরা করবে, উপরের তলাটা ভেঙে গেছিল, ওটাকে বাড়িয়েছিল আরেকটা তলা। ঠিক আছে, এটুকু আমি জানি। এই সময় আরেকটা ঘটনা ঘটছে তোমার, ফিরোজ শাহ তুগলক কতদিন অবধি ছিল? টাইমটা 88, 1388। কথার থেকে বলেছিলাম, কত থেকে? 1351 নাকি? 1351 থেকে 1388। ঠিক আছে, 1388 এই সময় পর্যন্ত ছিল ফিরোজ শাহ তুগলক। লাস্টের দিকে সেরকম ভাবে তার একজন গ্র্যান্ডসন ছিল, যার নাম ছিল গিয়াসউদ্দিন তুগলক শাহ টু। এরপরে রাজা ছিল। তার আগে একটা ঘটনা ঘটছে 1398। এটা তুগলক সাম্রাজ্য পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ। 1398 যে আক্রমণটা হয়েছিল, তিমুর ইনভেশন, তৈমুর লং আক্রমণ। তৈমুর লং এর যে আক্রমণ 1398, এটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা ডিক্লাইনের কারণ দিল্লি সুলতানেট পিরিয়ডের। মানে সব জিনিসটাকে একদম টালমাটাল করে দিয়েছিল, সব মানে তোমার এগ্রিকালচার বলো, তার ইকোনমিক সিস্টেম বলো, সবকিছুকে তালমাতাল করে দিয়েছিল এই তৈমুর লং এর ভারত আক্রমণটা। আর দক্ষিণ ভারতে এই দুটো সাম্রাজ্য বিভিন্ন কারণে আস্তে আস্তে দিল্লির সুলতানি বংশ শেষের দিকে যেতে শুরু করে। মানে এরপরে যে রাজা ছিল সুলতানি এবং এই ফিরোজ শাহ তুগলকের পর তার একজন গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে জানো তো, গ্র্যান্ডসন ছিল, যার নাম হচ্ছে, কি নাম বললাম, মোহাম্মদ। এর নামটা একটু অন্যরকম, নামটা মনে থাকে না আমার। দেখতে হবে, দাঁড়াও। হ্যাঁ, গিয়াসউদ্দিন তুগলক শাহ। গিয়াসউদ্দিন তুগলক শাহ টু। গিয়াসউদ্দিন ওই টাইটেলে নিয়েছিল, গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক শাহ টু, 2 নম্বর। গিয়াসউদ্দিন তুগলক আমরা জানি, এখানে হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক শাহ টু। এবং তারপরে গিয়াসউদ্দিন ওয়াজ রিপ্লেসড বাই আবু আবু বাকর। আবু বাকর, তারপরে কে রাজা হয়েছিল? আবু বাকর। আবু বাকর 1300, এটা তোমার হচ্ছে 88 আর এটা 89। হ্যালো, হ্যাঁ বলো। পারবো তো, দিবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। আশা করি দিবে না। হুম, দেখো আবু বাকর 1388 তে গিয়াসউদ্দিন তুগলক রাজা হলো, তারপর আবু বাকর। এগুলো কতটা ইম্পর্টেন্ট জিনিস নয়। তার উপর রিপ্লেস হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ। তারপর রাজা হয়েছে নাসির উদ্দিন মাহমুদ শাহ। না না, তুগলকে নাসির উদ্দিন মাহমুদ শাহ। মাহমুদ শাহ 3, 1390। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার, তারপর একজন তার ছেলে ছিল আলাউদ্দিন হোসেন শাহ। সব রেডিও হয়ে যাচ্ছে, কোথার থেকে ছেলে চলে আসছে, গ্র্যান্ডসন চলে আসছে, বুঝতেই পারছি। আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, সাকসেসর ঠিক বেরিয়ে যাচ্ছে। আলাউদ্দিন হোসেন শাহ, এটা হচ্ছে তোমার 1394। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, পরপর খাতায় লিখবে যখন সাজিয়ে রাখবে, এগুলো আসে না পরীক্ষাতে।
তারপর হচ্ছে তোমার তার ছেলে, সরি হুসেন শাহ নয়, এটা সিকান্দার শাহ হবে। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, সিকান্দার শাহ হবে। তারপরে আরেকজন ছিল, তারপরে লাস্ট হচ্ছে নাসির উদ্দিন মাহমুদ তুগলক। এটা মনে রাখবে, নাসির উদ্দিন মাহমুদ হচ্ছে লাস্ট তুগলক রুলার। নাসির উদ্দিন তুগলক, নাসির উদ্দিন তুগলক, মাহমুদ তুগলক, নাসির উদ্দিন মাহমুদ তুগলক, এটা হচ্ছে লাস্ট তুগলক রুলার। ঠিক আছে, এবং যার সময় তোমার, হ্যাঁ, তৈমুর লং ভারত আক্রমণ করেছিল 1398, এটা 94, হ্যাঁ 1398, এবং এই সময় তৈমুর লং ভারত আক্রমণ করেছিল। তাহলে কোশ্চেন হতে পারে তৈমুর লং এর ভারত আক্রমণ কত সাল? 1398। কোন রাজা? নাসির উদ্দিন মাহমুদ তুগলক। এটুকু মনে রাখবে, নাসির উদ্দিন মাহমুদ তুগলকের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেছিল। ঠিক আছে, হয়ে গেছে। এরপর সৈয়দ ডাইনাস্টি আর লোদি ডাইনাস্টি। সৈয়দ ডাইনাস্টির, এটা হচ্ছে প্রথম শিয়া ডাইনাস্টি। মুসলিমদের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে শিয়া আর একটা সুন্নি। তাহলে শিয়া ডাইনাস্টি প্রথম হচ্ছে সৈয়দ। সৈয়দ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? খিজির খাঁ। ঠিক আছে, তিনি নিজেকে দাবি করতেন যেন আমি হচ্ছে প্রফেট অফ ইসলাম, ইসলামের একজন প্রফেট। তিমুরকে তিনি ইনভেশন করতে সাহায্য করেছিল, তিমুরকে ভারত আক্রমণ করতে সাহায্য করেছিল, এবং খিজির খাঁ 3 জন তারপর সাকসেসর ছিল। তাহলে খিজির খাঁ নিয়ে শুধু মনে রাখবে, সৈয়দ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কি বলা হয়? খিজির খাঁ। খিজির খাঁ, ইংলিশে লিখে রাখবে খিজির খাঁ। খিজির খাঁ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? 1414। সৈয়দ ডাইনাস্টি 1414 থেকে 1451। খিজির খাঁ, খিজির খাঁ নিজেকে প্রফেট বলতো, প্রফেট অফ ইসলাম, নিজেকে ইসলামের একজন প্রফেট বলতো, প্রফেট অফ ইসলাম। 3 জন সাকসেসর ছিল, 3 জন সাকসেসর। একজন ছিল, মনে রাখবে, মুবারক শাহ 1321 থেকে 33। মুবারক শাহ, 1321 থেকে 31, 31 নয় 33। তারপর 34 থেকে মোহাম্মদ শাহ, মোহাম্মদ শাহ এ হচ্ছে 1334 থেকে 3 সাকসেসর, উত্তরসূরি, 3 জন উত্তরসূরি বা সাকসেসর বলতে পারো। মোহাম্মদ শাহ 34 থেকে তোমার এটা হচ্ছে 43। আরেকজন লাস্ট একজন সাকসেসর ছিল, যার নাম হচ্ছে আলাউদ্দিন আলম শাহ, ইনক্যাপাবল রুলার, আলাউদ্দিন আলম শাহ। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। বিশ্ব ইন্টারনাল পেয়স 43 থেকে 51 অব্দি ছিল এ, 43 থেকে 51। খিজির খাঁ হচ্ছে প্রতিষ্ঠাতা সৈয়দ রাজবংশের। সৈয়দ হচ্ছে একটা শিয়া ডাইনাস্টি, প্রথম শিয়া ডাইনাস্টি। ফাউন্ডার হচ্ছে খিজির খাঁ, মনে রাখবে। খিজির খাঁর পরে 3 জন উত্তরসূরি, এর অত কিছু দরকার নেই, খাতায় লিখে রাখবে, শুধু জাস্ট মনে রাখতে লাগে না এগুলো। মুবারক খিজির খাঁটা মনে রাখবে। খিজির খাঁ হচ্ছে প্রতিষ্ঠাতা অফ সৈয়দ ডাইনাস্টি, এটা নিজেকে প্রফেট বলে ভাবতো। এরপর হচ্ছে লোদি ডাইনাস্টি, লাস্ট। লোদি ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে? একটাই নাম জানি নাকি, ইব্রাহিম লোদি। ফার্স্ট আফগান ডাইনাস্টি অফ ইন্ডিয়া, এটা হবে ফার্স্ট আফগান ডাইনাস্টি, ফার্স্ট আফগান ডাইনাস্টি অফ ইন্ডিয়া, ভারতের প্রথম আফগান ডাইনাস্টি এটা। বহুলুল লোদি, বহুলুল লোদি, বহুলুল লোদি এ হচ্ছে প্রথম 1451 থেকে 1491, এই 89, 89, লংগেস্ট মানে সার্ভাইভিং, সব থেকে বেশি দিয়ে রাজত্ব করেছিল এই বহুলুল লোদি। লংগেস্ট সার্ভাইভিং কিং, 38 ইয়ার্স, 38 লংগেস্ট সার্ভাইভিং বলতে পারো দিল্লি সুলতান, যে সব থেকে বেশি দিন রাজত্ব করেছিল। আর কিছু মনে রাখতে হবে না,
তারপর রাজা হচ্ছে সিকান্দার লোদি। সিকান্দার লোদি, এই টাইম টিনিয়রটা লিখে রাখবে 89 থেকে কতদিন অবধি, এটা হচ্ছে 1517, 1517। সিকান্দার লোদি, সিকান্দার লোদি নিয়ে এর অরিজিনাল নাম লিখে রাখবে নিজাম খাঁ। অরিজিনাল নেম নিজাম খাঁ, অরিজিনাল নেম নিজাম খাঁ, অরিজিনাল নেম হচ্ছে নিজাম খাঁ। তিনি আমাদের যে নতুন সিটি আগ্রা, আগ্রা নতুন সিটিটা ডিসকভার করেছিলেন, ঠিক আছে, এবং এটাকে ক্যাপিটাল বানিয়েছিল, মেড ইট ক্যাপিটাল, ক্যাপিটাল বানালো 1506 সালে, 1506 আগ্রা সিটিটা বানালো এবং ক্যাপিটাল বানালো সিকান্দার লোদি তোমার। এবং এখানে নতুন তিনি একটা যে ট্যাক্স ছিল, যেটার নাম ছিল জাকাত, এই মুসলিমদের জন্য এই জাকাতটা তুলে দিয়েছিল, জাকাত ট্যাক্সটিকে তুলে দিয়েছিল, ট্যাক্সটিকে জাকাত এই রাজস্ব ট্যাক্স, এই ট্যাক্সটাকে তুলে দিয়েছিল। তাহলে সিকান্দার লোদি কি করলো, অরিজিনাল নেম নিজাম খান, নিজাম খান তিনি আগ্রা সিটিটাকে তৈরি করলেন, ক্যাপিটাল বানালো 1506 আগ্রাকে। এবং সিকান্দার লোদির সব থেকে ইম্পর্টেন্ট এটাই আছে যে আগ্রা সিটিটা কে বানিয়েছে। লাস্ট ইম্পর্টেন্ট কিং যেটা হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি, তোমরা জানো যে বাবরের সাথে যুদ্ধ হয়, ইব্রাহিম লোদি মানে একজন ভালো রুলার ছিলেন, কিন্তু তোমার তিনজন তাকে কনস্পিরেসি করেছিল, যেমন ধরো দৌলত খাঁ লোদি, তার একজন আঙ্কেল, এবং তার সাথে আরেকজন ছিল রানা শক্ত। এরা তিনজন, আমরা মুঘল ডাইনাস্টির শুরুতে আরো জায়গাটা বলবো। তো 1526 সালে বাবরকে ডেকে আনা হয়েছিল কনস্পিরেসি করে যুদ্ধ করার জন্য, বিখ্যাত কামানের ব্যবহার করে বাবর পানিপথ নামক মাঠে 21শে এপ্রিল এই যুদ্ধটা ইব্রাহিম লোদির এগেনস্টে করে, এবং যেটাই হচ্ছে তোমার পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এবং ইব্রাহিম লোদি ব্যাটল ফিল্ডে মারা যায়, এবং এইভাবে লোদি বংশের সাথে সাথে দিল্লি সুলতানের যে পিরিয়ড বা দিল্লির সুলতানি বংশের অবসান ঘটে, এবং নতুন যে ডাইনাস্টি তৈরি হয় যেটা হচ্ছে মুঘল ডাইনাস্টি। এরপর থেকে আমরা মুঘল ডাইনাস্টির যে জায়গাটা পড়বো। তো লাস্ট তোমরা দেখলে যে তুগলকের পর সৈয়দ, সৈয়দের মধ্যে খিজির খান নামটা মনে রাখলেই হবে, এবং তারপর লোদি ডাইনাস্টির তিনটে নাম, বহুল লোদি লংগেস্ট সার্ভাইভিং কিং, সিকান্দার লোদি আগ্রা সিটি তৈরি করেছিল, অরিজিনাল নেম নিজাম খাঁ, এবং জাকাত ট্যাক্সটা তুলে দিয়েছিল গ্রেনের উপর, ফসলের উপর। আর লাস্ট হচ্ছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির থেকে কোয়েশ্চেন কিছু আসে না, শুধু ওইটাই আসে যে কখন যুদ্ধটা হয়েছিল, 21শে এপ্রিল পানিপথ নামক মাঠে 1526 সালে। বিখ্যাত কামানের ব্যবহারের জন্য সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি হেরে গিয়েছিল বাবরের কাছে, এবং নতুন একটা মুঘল সাম্রাজ্য তৈরি করলো মুঘলরা। এবং দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার ছিল, তোমরা জানো ক্যাপিটাল দিল্লি থেকে সেন্ট্রাল ধরা হতো। এবং তারপর এই যে আফগান আর রাজপুত, মুঘলদের দুটো বিরোধী শক্তি ছিল, এই আফগান রাজপুতদের সাথে মুঘলদের সবসময় একটা ঝামেলা ঝঞ্ঝট লেগেই থাকতো, ঠিক আছে। তো সেটা আমরা এরপর বাবর রাজা হওয়ার পরেও 1526-এ রাজা হলো, 27-এ খানুয়ার যুদ্ধ হলো, রাজপুতদের সাথে যুদ্ধ, তারপর ঘরঘরার যুদ্ধ, আফগানদের সাথে যুদ্ধ পরে হচ্ছে, রাজপুতদের সাথে প্রথমে যুদ্ধটা হয়ে যাচ্ছে। তো যেমন তারপর আবার আফগানদের সাথে যুদ্ধ হচ্ছে, যেমন শেরশাহ আক্রমণ করলো মুঘল সাম্রাজ্য। শেরশাহ কে ছিল, আফগান ছিল, ঠিক আছে। তো আফগান আর রাজপুত হচ্ছে বিরোধী শক্তি মুঘলদের সাথে অনেক যুদ্ধ করেছে, এবং তারপর এইভাবে মিডিয়াল হিস্ট্রিটা তারপর মুঘলের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। তো যাও এই পর্যন্ত থাক, এটা পড়ে আসো পুরোটাই, পরের দিন আরেকটা এমসিকিউ সেট দেবো দিল্লি সুলতানেটের উপর, ঠিক আছে, সেটা করবে।